আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডাইরেক্ট কস্টিং দ্বিতীয় পর্ব। প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং তিনটি ফরম্যাট সম্পর্কে ভালোভাবে শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো আমাদের বই থেকে সমাধান করব। তাহলে আসুন প্রথমে 1 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, নর্মাল প্রোডাকশন। এই ফরম্যাটের আলোচ্য বিষয় হলো প্রশ্নপত্রে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকবে এবং মিনিমাম, নর্মাল, বাজেটেড এবং টার্গেট প্রোডাকশন এই 4টি ভাষার ভিতরে যে কোনো একটা ভাষা লেখা থাকবে। প্রথমে দেখতে হবে অ্যাকচুয়াল প্রোডাকশনের সাথে নর্মাল প্রোডাকশন মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে এটা 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, নর্মাল প্রোডাকশন। আর যদি বেশি অথবা কম হয়ে যায় তাহলে সেটা ফেভার অথবা আনফেভার অর্থাৎ 2 নম্বর ফরম্যাটে চলে যাবে। আর যদি ফিফো লেখা থাকে তাহলে সেটা 3 নম্বর ফরম্যাটে অঙ্ক মনে করতে হবে। তাহলে আসুন শিক্ষার্থীগণ, এই ফরম্যাট থেকে আমাদের সর্বোচ্চ 5টি প্রশ্ন হতে পারে। প্রথমে নাম্বার 1, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। নাম্বার 2, ভ্যালু অফ এন্ডিং ইনভেন্টরি। নাম্বার 3, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ডাইরেক্ট কস্টিং। নাম্বার 4, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। নাম্বার 5, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে ডাইরেক্ট কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং বা কন্ট্রিবিউশন সিস্টেম এই 3টি ভাষার যে কোনো একটা ভাষা ইউজ করতে পারে। শিক্ষার্থীগণ, প্রবলেম নম্বর 1 দেখি। প্রথমে 1 নম্বর অঙ্কটি, এটা 2বার পরীক্ষায় এসেছে। তো এই অঙ্কটি বলা হচ্ছে টাঙ্গাইল লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট, ডাটা ফর লাস্ট ইয়ার অপারেশন আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো প্রোডাকশন ইউনিট 20,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ডাইরেক্ট মেটেরিয়াল 5 টাকা, ডাইরেক্ট লেবার 8 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2 টাকা, আর ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 1 টাকা। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা কমার্শিয়াল কস্ট, এটা মার্কেটিং খরচ। আর উপরে এই তিনটা হলো প্রোডাকশন কস্ট অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্ট। এই তিনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। এরপরে বলা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট 2টা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 80,000 এবং ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40,000 টাকা। শিক্ষার্থীগণ, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা কমার্শিয়াল কস্ট, এটা মার্কেটিং খরচ। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং এটা হলো প্রোডাকশন কস্ট। প্রশ্নে আমাদের তৈরি করতে বলা হয়েছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইউনিট প্রোডাক্ট কস্ট তৈরি করতে হবে। অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে আমাদের প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট কয়টি লাগে? 3টি লাগে। যেমন ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, এই 3টা মিলে হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। 2 নম্বর বলা হচ্ছে কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। সেক্ষেত্রে অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট তৈরি করতে মাত্র 4টে আইটেম লাগে। তাহলে প্রথমে 3টে, আরেকটা লাগে ফিক্সড ম্যানুফ্যাকচারিং। 4 নম্বর আইটেম ফিক্সড ম্যানুফ্যাকচারিং 80,000 টাকা। এই 80,000 টাকাকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হয়। যদি নর্মাল মিনিমাম লেখা থাকতো তাহলে সেই মিনিমাম বা নর্মাল দিয়ে ভাগ করতাম। তো অ্যাকচুয়াল প্রোডাকশন কত? 20,000 দ্বারা 80,000কে ভাগ করলে 4 টাকা। তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 4 টাকা। এখন আসুন আমরা প্রশ্নটি অ্যান্সার দিই। রিকোয়ারমেন্ট 1, 1 নম্বরে কস্ট পার ইউনিট তৈরি করতে হবে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। 3টে আইটেম লিখতে হবে। এর জন্য আমরা এখানে পার্টিকুলার্স এবং টাকার জন্য এই 2টা কলাম করেছি। পার্টিকুলার ভিতরে প্রথমে 3টে আইটেম লিখলাম, যে ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই 3টে আইটেম মিলে যোগ করে হয়েছে 15 টাকা। এই 3টাকে বলা হয় স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং। যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং অ্যাবজর্পশনের ভিতরেও আসে আবার ভেরিয়েবলের ভিতরেও আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং হলো 15 টাকা পার ইউনিট। দ্বিতীয় প্রশ্ন, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট
আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 4টে আইটেম আসে, বাড়তি শুধু একটা আইটেম আসে, সেটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং। আর পূর্বের যে 3টে ছিল এই 3টা অবশ্যই থাকবে। এখানে বাড়তি কথা শুধুমাত্র ফিক্সড ম্যানুফ্যাকচারিং, এটা যদি অন্তর্ভুক্ত হয় তাহলে অ্যাবজর্পশন হয়ে যায়। এই জন্য এর নাম হলো অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ গ্রোশন বা অন্তর্ভুক্তকরণ। কি অন্তর্ভুক্তকরণ? ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট অন্তর্ভুক্তকরণ হয়, এটা হলো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ে 4টে আসে আর ভেরিয়েবলে 3টা আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কীভাবে দেখানো হলো, টোটাল ফিক্সড ম্যানুফ্যাকচারিংকে প্রোডাকশন ইউনিট 20,000 দ্বারা ভাগ করিলাম, তাহলে 80,000 ভাগ 20,000 4 টাকা, তো 15 টাকা আর 4 টাকা কত? 19 টাকা। এই 19 টাকা হলো কস্ট পার ইউনিট। তো আমাদের 1 নম্বর প্রবলেম তাহলে কমপ্লিট। এটা আপনারা অবশ্যই আমার হ্যান্ড নোটটা বের করে আজকেই হোমওয়ার্ক করে ফেলবেন। শিক্ষার্থীগণ, সঙ্গে সঙ্গে যদি আপনারা খাতা কলম নিয়ে বসেন আর ইজি প্লাস হ্যান্ড নোটটি বের করেন, তাহলে আমি যে অঙ্কগুলো দেখাবো সঙ্গে সঙ্গে আপনারা বাসায় কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আসুন আমাদের বইয়ের অঙ্ক নাম্বার 2। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 4 মার্কের বি পার্টে এসেছে। অঙ্কটি বলা আছে, ডিউরিং দ্য পাস্ট ইয়ার তানিন কোম্পানি প্রডিউস 1,50,000 ইউনিট। 1,50,000 ইউনিট 100% নর্মাল ক্যাপাসিটিতে উৎপাদন করেছে এক বছরে 1,50,000 ইউনিট অফ এ প্রোডাক্ট অ্যান্ড সোল্ড। এখানে উৎপাদন করার পরে সোল্ড করেছে, বিক্রি করেছে কত? 1,20,000 ইউনিট। এখন 1,20,000 ইউনিট বিক্রি করলে ক্লোজিং থাকে 30,000 ইউনিট। 1,50,000 উৎপাদন আর বিক্রি হয়েছে 1,20,000, ক্লোজিং হচ্ছে 30,000 ইউনিট। প্রোডাকশন কস্ট কনসিস্ট অফ 3 লক্ষ টাকা ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়াল খরচ হয়েছে 1.5 লক্ষ পণ্য উৎপাদন করতে 3 লক্ষ টাকা, তাহলে প্রতি ইউনিটে 2 টাকা করে খরচ হয়েছে। নেক্সট বলা হচ্ছে টাকা 3,75,000 ডাইরেক্ট লেবার কস্ট। লেবার কস্ট হয়েছে 3,75,000, তো 3,75,000কে 1.5 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে এতে আসে 2 টাকা 50 পয়সা। 1,50,000 টাকা ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 ইউনিট উৎপাদন করতে 1,50,000 টাকা ব্যয় হয়েছে, প্রতি ইউনিটে 1 টাকা ব্যয় হয়েছে। অ্যান্ড টাকা 1,87,000 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,50,000 ইউনিট উৎপাদন করতে 1,87,000 টাকা ব্যয় হয়েছে। 4 নম্বর আইটেম। এখন আসুন 1,87,000কে 1,50,000 দ্বারা ভাগ করলে আসে 1 টাকা 25 পয়সা। প্রশ্ন করা হচ্ছে ইউজিং দ্য ভেরিয়েবল অর ডাইরেক্ট। শিক্ষার্থীগণ, ডাইরেক্ট এবং ভেরিয়েবল এটা একই কথা। আরেকটা নাম আছে কন্ট্রিবিউশন সিস্টেম। এই ভেরিয়েবল সিস্টেমের নাম 3টা, একটা ডাইরেক্ট সিস্টেম, ভেরিয়েবল সিস্টেম এবং কন্ট্রিবিউশন সিস্টেম। যে কোনো একটা ভাষা ইউজ করতে পারে। এখানে প্রশ্ন বলা আছে ভেরিয়েবল অর ডাইরেক্ট, তার মানে একই জিনিস। ডাইরেক্ট কস্টিং সিস্টেম করতে হবে অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। কম্পিউট দ্য কস্ট পার ইউনিট অফ এ প্রোডাকশন অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু। ইন্ডিং ইনভেন্টরি ভ্যালু অর্থাৎ ক্লোজিং ইনভেন্টরিতে 30,000 ইউনিট আছে, তার মূল্য কত এটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আসুন 2টা প্রশ্ন করা হয়েছে, কস্ট পার ইউনিট বের করতে হবে এবং ভ্যালু অফ দ্য ইন্ডিং ইনভেন্টরি দেখাতে হবে। ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত টাকা এটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আসুন আমরা একটা ছক তৈরি করি। যেহেতু ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের নাম্বার আলাদা করে দেওয়া নেই, সেহেতু আমরা একত্রিতভাবে এটা দেখাবো। পার্টিকুলারে প্রথম লিখলাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, আরেকটা ফিক্সড ওভারহেড। এই 4টে আইটেম দ্বারা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট তৈরি হয়। এর মধ্যে 3টা আসে ভেরিয়েবলের ভিতরে বা ডাইরেক্টের ভিতরে, আর 4টা আসে অ্যাবজর্পশনের ভিতরে। একটা বাড়তি আসে, সেটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন আমরা ওয়ার্কিংয়ের ভিতরে ভাগ করেছি 3 লক্ষ ম্যাটেরিয়াল টাকাকে 1.5 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করেছি। তাহলে 3 লক্ষ ভাগ 1.5 লক্ষ, এতে আসে 2 টাকা। উভয় জায়গায় আমরা 2 টাকা লিখেছি ডাইরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ে। 3,75,000 লেবার খরচকে 1.5 লক্ষ ইউনিট দ্বারা ভাগ করলে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। 1,50,000 ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এটাকে ভাগ করেছি 1,50,000 ইউনিট দ্বারা, তাহলে 1 টাকা 1 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,87,000 ভাগ 1.5 লক্ষ ইউনিট ভাগ করলে আসে 1 টাকা 25 পয়সা। তবে ফিক্সড ফ্যাক্টরি কখনো ডাইরেক্ট কস্টিংয়ের ভিতরে আসে না, শুধুমাত্র অ্যাবজর্পশনের ভিতরে আসে। এখন আসুন এখানে যোগ করে পেয়েছি 5 টাকা 50 পয়সা।
আর এই পাশে যোগ করে পেয়েছি 6 টাকা 75 পয়সা। অ্যাবজর্পশনের রেট 6 টাকা 75 পয়সা আর ডাইরেক্টের রেট হলো 5 টাকা 50 পয়সা। এন্ডিং ইনভেন্টরি এটা আমরা একটু ওয়ার্কিং করে বের করেছি যে ক্লোজিং ইনভেন্টরি বের করার সিস্টেম আমরা প্রথম ক্লাসেই শিখেছিলাম যে ক্লোজিং ইনভেন্টরি সমান সমান ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস সেল। তো ওপেনিং আমাদের এখানে ছিল না, এখানে ছিল 0 আর প্রোডাকশন 1.5 লক্ষ আর সেল হচ্ছে 1,20,000 যোগ বিয়োগ করলে হয় 30,000 ইউনিট। এটা হলো ক্লোজিং ইনভেন্টরি ইউনিট। কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি, ভ্যালু দেখাতে হবে, এই 30,000-এর সাথে গুণ করতে হবে। এখন ডাইরেক্ট কস্টিংয়ের রেট হলো 5 টাকা 50 পয়সা গুণন 30,000, এতে আসে 1,65,000 টাকা। আর অ্যাবজর্পশনের রেট হলো 6 টাকা 75 পয়সা, তাহলে 6 টাকা 75 পয়সা গুণন 30,000 ইউনিট, এতে আসে 2,02,500 টাকা। 2 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, এবার আমাদের 3 নম্বর অঙ্ক। একইভাবে এটাও আপনারা করতে পারবেন। দেখুন এখানে ক্লোজিং ইনভেন্টরি আর কম্পিউট দ্য কস্ট পার ইউনিট, এটা আপনারা অবশ্যই করবেন। কম্পিউট দ্য কস্ট পার ইউনিট এখানে দেখাতে হবে আন্ডার ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। আর কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি, আর ভ্যালু অফ দ্য এন্ডিং ইনভেন্টরি বের করতে হবে। অর্থাৎ 3-এর মতো করে সেম একইভাবে 3 এবং 2 একইভাবে অঙ্ক প্রস্তুতি করা হয়েছে। এটা এসেছে 2014 সালে 7 কলেজে। 4 নম্বর অঙ্কটি আসেন। 4 নম্বর অঙ্ক এটা বলা হয়েছে 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। নুহা লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ডাটা, প্রিপেয়ার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। শিক্ষার্থীগণ, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করতে হলে 4টা আইটেম প্রয়োজন হয়। একটা হলো ওপেনিং ইনভেন্টরি আর ক্লোজিং ইনভেন্টরি, আর ইনকাম স্টেটমেন্ট, নিট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আর নিট প্রফিট আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। এই 4টা আইটেম দ্বারা রিকনসিলিয়েশন করা হয়। চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য, আর চেঞ্জ ইন ইনভেন্টরি, ইনভেন্টরি পার্থক্য, এই দুটো মিলে গেলে রিকনসিলিয়েশন অ্যান্সার সঠিক হয়। এখানে 2টি বছর দেওয়া হয়েছে, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। প্রথমে আমরা ফার্স্ট ইয়ারের ইনফরমেশন নিয়ে অঙ্কটি করব। দেখুন রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমরা ফার্স্ট ইয়ারেরটা দেখব শুধুমাত্র, তারপরে আবার সেকেন্ড ইয়ার করব। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে প্রথম বছরে বিগিনিং ছিল 0। বিগিনিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম প্রথম বছরে ছিল 0। এন্ডিং ইনভেন্টরি মানে ক্লোজিং ইনভেন্টরি অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং সিস্টেম 40,000, আর ক্লোজিং ইনভেন্টরি অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 58,000। এরপরে বসে প্রফিট অ্যাজ পার ভেরিয়েবল কস্টিং সিস্টেম 50,000 আর প্রফিট অ্যাজ পার অ্যাবজর্পশন কস্টিং 68,000। প্রয়োজনীয় তথ্য আমাদের দেওয়া হয়েছে। তো আসুন আমরা অ্যান্সারটা দিই। প্রথম পার্টিকুলার্স আর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারটা আমরা প্রথমে দেখব। তাহলে প্রথমে আমরা লিখলাম চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য। প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 68,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখলাম প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 68,000 টাকা। প্রফিট আন্ডার ভেরিয়েবল 50,000 টাকা। 50,000 টাকা লিখে এবার বিয়োগ করেন, বিয়োগ করলে কত আসে? 18,000 টাকা। এটাই হলো চেঞ্জ ইন প্রফিট। প্রফিটের পার্থক্য 18,000 টাকা। ঠিক ইনভেন্টরি পার্থক্য 18,000 টাকাই হবে, তাহলে উত্তরটা মিলবে। তাহলে ইনভেন্টরি এখানে লিখেছি চেঞ্জ ইন ইনভেন্টরি, ব্র্যাকেটে লিখবেন ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। তাহলে প্রথমে আমরা ক্লোজিং ইনভেন্টরি লিখলাম। ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম কত? 40,000। আর অ্যাবজর্পশন কস্টিং কত? 58,000। শিক্ষার্থীগণ, যেহেতু অ্যাবজর্পশন কস্টিংটা প্রথমে লিখতে হয়, এটা বড় হয় বলে, তা আমরা প্রথমে লিখলাম ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন ক্লোজিং 58 মাইনাস ওপেনিং নীল মানে 0। তাহলে 58,000 মাইনাস 0 টাকা, এতে আসে 58,000 টাকা পজিটিভ। আর এবার আসুন ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল 40,000 মাইনাস ওপেনিং হলে 0 বা নীল, তাহলে 40,000 মাইনাস 0, এখানে আসলো 40,000 টাকা। তো 58,000 থেকে 40,000 মাইনাস করলে আসে 18,000 টাকা প্লাস ফিগার। তাহলে এবার দেখুন চেঞ্জ ইন ইনভেন্টরি 18,000 আর চেঞ্জ ইন প্রফিট 18,000, এই দুটি মিলে গেল, অর্থাৎ এটা রিকনসিলিয়েশন সঠিক হয়েছে। সেকেন্ড ইয়ারে দেখুন একইভাবে দেখাবো।
তাহলে প্রথমে চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য অ্যাবজর্পশনে কত 32,000 আর ভেরিয়েবলে কত 50,000। তাহলে প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 32 মাইনাস ভেরিয়েবল 50,000। এখন পার্থক্য হলো 32 থেকে 50,000 মাইনাস করলে মাইনাস 18,000 টাকা আসে, মাইনাস ফিগার ব্র্যাকেটে দেওয়া হয়েছে। তাহলে আসুন এবার চেঞ্জ ইন ইনভেন্টরি, ক্লোজিং মাইনাস ওপেনিং। তো অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ক্লোজিং এখানে দেখা যাচ্ছে প্রথমে নীল মানে 0, আর ওপেনিং অ্যাবজর্পশন সিস্টেমে 58,000। তাহলে 0 মাইনাস 58,000, তাহলে মাইনাস ফিগার আসলো, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার আসুন ভেরিয়েবলের সিস্টেমে, ক্লোজিং 0 আর ওপেনিং 0 মাইনাস 40,000। তাহলে দেখুন 0 মাইনাস 40, তাহলে এখানে মাইনাস ফিগার 40,000। 58,000 টাকা আর 40,000 টাকা ডিফারেন্স কত 18,000 টাকা, দুইটাই মাইনাস, এই জন্য মাইনাস মাইনাসে এখানে আমাদের চেঞ্জ দেখালে নিচের চিহ্নটা পরিবর্তন হয়। দেখুন 58,000 টাকা মাইনাস আর 40,000 টাকা মাইনাস। এখন যদি আমি বিয়োগ করি তাহলে নিচের 40,000 টাকার যে মাইনাস ফিগারটা ওটা চিহ্ন পরিবর্তন করতে হবে, চিহ্ন পরিবর্তন করলে কত কী আসে প্লাস হয়। তাহলে উপরে 58,000 মাইনাস ফিগার, নিচে 40,000 প্লাস ফিগার, কারণ চিহ্ন পরিবর্তন করেছি। তাহলে 58 থেকে 40 বাদ দিলে 18,000 থাকে, উপরের চিহ্ন কি মাইনাস না প্লাস, মাইনাস, তাই আমাদের মাইনাস ফিগার থেকে গেল 18,000। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দুইটার ভিতরে পার্থক্য কত 18,000 টাকা, দুইটা যেহেতু মাইনাস আমরা মাইনাস দেখালাম, এটা পার্থক্য। তাহলে নিচে 18,000 টাকা মাইনাস, উপরে 18,000 টাকা মাইনাস, মিলে গেল, অর্থাৎ রিকনসিলেশন সঠিক হয়েছে। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এটা আমার বই থেকে এটা প্র্যাকটিস করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার বইটি সংগ্রহ করতে পারেননি তারা সরাসরি স্ক্রিনে আমার যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন। কুরিয়ার সার্ভিসে আপনারা বইগুলো নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে বেশি খরচ হয় না, আর যেহেতু বিভিন্ন জায়গায় অনেক সময় পাওয়া যাচ্ছে না, তাই কুরিয়ার সার্ভিসে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। তো বইটি নিয়ে আপনারা এগুলো প্র্যাকটিস করুন, আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। শিক্ষার্থীগণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, তাই শিক্ষার্থীর কাছে একটা ভালো বই শিক্ষকের মতো, যার কারণে ভালো ফলাফলের জন্য একটা ভালো বই দরকার। আর শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি বইগুলো লিখে যাচ্ছি। আপনার MK জামান সিরিজের যতগুলো বই আছে এই বইগুলো সংগ্রহ করুন। আমি থিওরিটিক্যাল বিষয়গুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করছি, কারণ ছাত্রদের থিওরি নিয়ে অনেক সমস্যা হয়, অনেক ছাত্ররা মুখস্থ করতে পারে না, তাই কীভাবে মুখস্থ করতে হবে ঠিক সেই টিপসগুলো আমি দিয়েছি, ওখানে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে প্রশ্নগুলো লিখতে হবে। তো আমার লেখা হ্যান্ডনোটগুলি সংগ্রহ করুন, আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। তো আসুন এবার 5 নম্বর অঙ্কটি দেখি। 5 নম্বর অঙ্ক, এই অঙ্কে আমাদের বলা আছে কস্ট পার ইউনিট ভ্যালু অফ দ্য ইন্ডিং ইনভেন্টরি আন্ডার ভেরিয়েবল কস্টিং সিস্টেম। দেখুন এটাও বলা হচ্ছে কস্ট পার ইউনিট তৈরি করতে হবে ভেরিয়েবল সিস্টেমে। কস্ট পার ইউনিট অ্যান্ড ভ্যালু অফ দ্য ইন্ডিং ইনভেন্টরি, ভ্যালু অফ দ্য ইন্ডিং ইনভেন্টরি বের করতে হবে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। তো প্রশ্নটা বলা হচ্ছে যে প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 20,000, সেলস ডিউরিং দ্য ইয়ার 15,000, তাহলে ক্লোজিং থাকলো কত 5,000। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট 1,50,000 টাকা, এই 1,50,000 টাকা খরচ করে উৎপাদন হয়েছে কত 20,000, তাহলে 20,000 টাকা দ্বারা 20,000 ইউনিট দ্বারা 1,50,000 টাকাকে ভাগ করলে পার ইউনিট কস্ট পাওয়া যাবে। ডাইরেক্ট লেবার কস্ট 1,00,000 টাকা, 1,00,000কে ভাগ করবেন 20,000 দিয়ে 5 টাকা পাওয়া যাবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 40,000, 40,000কে 20 দিয়ে ভাগ করলে 2 টাকা পাওয়া যাবে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 20,000 টাকা, 20,000কে 20,000 দ্বারা ভাগ করলে 1 টাকা ফিক্সড কস্ট পাওয়া যাবে। তো আসুন প্রথমে আমরা কস্ট পার ইউনিট তৈরি করব। তো ওয়ার্কিং করে নিয়েছি যে ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি, প্রথমে ওপেনিং যোগ প্রোডাকশন মানে সেল। ওপেনিং দেওয়া ছিল না বলে 0, প্রোডাকশন 20,000, সেল হলো 15,000, বিয়োগ করলে হয় 5,000 ইউনিট। এখন কস্ট পার ইউনিট প্রথমে লিখবেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,50,000 ভাগ 20,000 ভাগ করলে হয় 7.5 টাকা। ডাইরেক্ট লেবার 1,00,000 ভাগ 20,000 ভাগ করলে হয় 5 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 40,000 ভাগ 20 ভাগ করলে হয় 2 টাকা। এখন যোগ করলে আসে 14 টাকা 50 পয়সা। ক্লোজিং ইনভেন্টরি 5,000 গুণন 14 টাকা 50 পয়সা, এতে আসে 72,500 টাকা। এটা আমাদের ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ইন্ডিং ইনভেন্টরি বের হলো এবং কস্ট পার ইউনিট বের হলো।
ঠিক আছে দেখুন, তাহলে কস্ট পার ইউনিটের ভিতরে ভেরিয়েবল সিস্টেম বা ডাইরেক্ট কস্টিং সিস্টেম বা কন্ট্রিবিউশন সিস্টেমে কয়টা আইটেম আসে? 3টা আইটেম আসে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 3টা আইটেম যোগ করে হয়েছে 14.5 টাকা। এবার আসুন অ্যাবজর্পশন কস্টিং 2 নম্বর বি নম্বর দেখব। অ্যাবজর্পশন কস্টিংয়ে পূর্বে 3টা আসে, এই 14.5 টাকা, সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা, তাহলে 15.5 টাকা। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সবসময় মনে রাখবেন, কারণ এর বাইরে আর কিছু আসে না। যেমন ভেরিয়েবলে কয়টা আসে? 3টা আইটেম আসে। কি কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। আর অ্যাবজর্পশনে আসে 4টা। তা আগে 3টা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের নাম ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড প্রোডাকশন ওভারহেডও বলা হয়। এই আমাদের 4টা আইটেম যোগ করে 15.5 টাকা। এই 15 টাকা 50 পয়সার সাথে 5000 ক্লোজিং ইনভেন্টরি গুণ করলে 77,500 টাকা। এটাই হলো অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। 6 নম্বর একইভাবে প্রশ্ন করা হয়েছে, এটা আপনারা বাসায় করবেন। এবার আসুন 7 নম্বর, এটা খুব ছোট অঙ্ক, এটা করতে পারবেন। ঠিক আছে দেখুন, আমরা 7 নম্বর অঙ্কটি একটু ভালোভাবে পড়ি। লুইস কোম্পানি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেল সিঙ্গল প্রোডাক্ট, দ্য ফলোয়িং কস্ট আর ইনকার্ড ডিউরিং দ্য কোম্পানিজ ফার্স্ট ইয়ার অফ অপারেশন। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে বলা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা, ডাইরেক্ট লেবার 9 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 3 টাকা, আর ভেরিয়েবল মার্কেটিং খরচ 4 টাকা, সেলিং খরচ, এটা কমার্শিয়াল কস্ট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল মিলে 3 লক্ষ টাকা, আর ফিক্সড মার্কেটিং বা সেলিং হচ্ছে 1,90,000 টাকা। এখন ডিউরিং দ্য ইয়ার দ্য কোম্পানি প্রডিউস 25,000 ইউনিট অ্যান্ড সোল্ড 20,000 ইউনিট। এ বছরে উৎপাদন হয়েছে কত? 25,000 ইউনিট, আর বিক্রি হয়েছে কত? 20,000 ইউনিট। দ্য সেলিং প্রাইস অফ দ্য কোম্পানিজ প্রোডাকশন 50 টাকা পার ইউনিট। প্রশ্ন করা হচ্ছে অ্যাজুমিং দ্যাট দ্য কোম্পানি ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট। প্রথমে ইউনিট প্রোডাক্ট কস্ট তৈরি করতে হবে। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইউনিট প্রোডাক্ট কস্ট তৈরি করতে গেলে 4টা আইটেম লাগবে। এরপরে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। অ্যাজুমিং দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম, কম্পিউট দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট অ্যান্ড প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট পার ইয়ার। সেখানে দেখুন, তাহলে রিকোয়ারমেন্ট 1-এ আমরা যাই। অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে কস্ট পার ইউনিট তৈরি করি। প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 টাকা, ডাইরেক্ট লেবার 9 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 3 টাকা। এই 3টা আমরা লিখলাম। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 লক্ষকে 25,000 দ্বারা ভাগ করলে 12 টাকা আসে। এই মোট যোগ করে হলো 30 টাকা পার ইউনিট। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে গেলে এখানে সেল প্রাইস কত? 50 টাকা। সেল ইউনিট কত? 20,000 ইউনিট। দেখুন 20,000 গুণন 50, এতে আসে 10 লাখ টাকা। আমরা জানি ইনকাম স্টেটমেন্টে 2 রকমভাবে করতে হয়, একটা অ্যাবজর্পশন সিস্টেম আর একটা হলো ভেরিয়েবল সিস্টেম। ঠিক আছে দেখুন, অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট খুবই সহজ। এটা মাত্র 2টা স্টেপ করতে হয়। প্রথমে সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রোস প্রফিট বের হয়, আর গ্রোস প্রফিট থেকে মার্কেটিং বা অপারেটিং খরচ বাদ দিলে নিট প্রফিট বের হয়। তাহলে প্রথমে আমরা সেল লিখলাম 10 লাখ, এখান থেকে কস্ট অফ গুডস বাদ দেবো। কিন্তু প্রশ্নপত্রে কস্ট অফ গুডস একত্রে দেওয়া থাকে না, এটা বের করে নিতে হয়। কস্ট অফ গুডসেলের এলিমেন্ট আবার 3টা, ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ছিল 5,000 গুণন 30 টাকা, প্রোডাকশন ছিল 25,000 গুণন 30 টাকা। এই 30 টাকা হলো অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট। এতে আসে আমাদের কস্ট অফ গুডস 6 লাখ, 10 থেকে 6 বাদ দিলে 4 লক্ষ টাকা গ্রোস প্রফিট। এখান থেকে এবার অপারেটিং খরচ বাদ দিতে হবে। অপারেটিং খরচ ভেরিয়েবল মার্কেটিং 20,000 বিক্রি হয়েছে, প্রত্যেকটা ইউনিট বিক্রি করতে আমাদের খরচ হয় 4 টাকা। তাহলে 4 টাকা গুণন 20,000 80,000 টাকা। আর সেলিং বা মার্কেটিং খরচ কত? 1,90,000। এই মোট হলো 2,70,000 টাকা। 4 লক্ষ থেকে 2,70,000 বাদ দিলে নিট প্রফিট 1,30,000। ঠিক আছে দেখুন, আবারও বলি, ইনকাম স্টেটমেন্ট 2টা স্টেপ করবেন। প্রথমে গ্রোস প্রফিট বের করবেন, সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিবেন, দিলে গ্রোস প্রফিট পেয়ে যাবেন। আর নিট প্রফিট বের করবেন 2 নম্বর স্টেপে। এটা হলো গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দেবেন। আর অপারেটিং খরচের আইটেম সর্বদাই 2টা, কি কি? ভেরিয়েবল মার্কেটিং আর ফিক্সড মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন। এই বাদ দিলে আমাদের নিট প্রফিট পাওয়া যাবে। এবার আসুন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে, ভেরিয়েবল সিস্টেমে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কয়টা? 3টা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, মোট হলো এই 18 টাকা কস্ট পার ইউনিট। ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ডাইরেক্ট সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা খুবই সহজ। এখানে
তিনটা স্টেপ করতে হয়। প্রথমে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন পাওয়া যায়, আর গ্রোস কন্ট্রিবিউশন থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে নিট কন্ট্রিবিউশন পাওয়া যায়, আর নিট কন্ট্রিবিউশন থেকে নিট প্রফিট বের করতে হয় ফিক্সড কস্ট বাদ দিয়ে। তাহলে প্রথমে গ্রোস কন্ট্রিবিউশন, দ্বিতীয় নিট কন্ট্রিবিউশন, তারপরে নিট প্রফিট। কয়টা স্টেপ? তিনটা স্টেপ। প্রথম আমরা সেল লিখলাম 10 লাখ, এবার কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, বাদ দিলে 3,60,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড, বাদ দিলে হলো গ্রোস কন্ট্রিবিউশন। ঠিক আছে, দেখুন ভেরিয়েবল সিস্টেমে ভাষা ইউজ করতে হয় গ্রোস কন্ট্রিবিউশন, আর অ্যাবজর্পশনে গ্রোস প্রফিট বা মার্জিন। এখান থেকে এবার নিট কন্ট্রিবিউশন বের করতে হয়, একটা আইটেম বাদ দিতে হয় সর্বদাই, একটা হচ্ছে ভেরিয়েবল মার্কেটিং। এই মার্কেটিংয়ের নাম তিনটা, মার্কেটিং, সেলিং, কমার্শিয়াল ইত্যাদি। তাহলে বাদ দিলে 80,000 টাকা বাদ দিলে নিট কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। নিট কন্ট্রিবিউশনের পরে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। ফিক্সড কস্ট সর্বদা দুইটা থাকে, একটা ফিক্সড ফ্যাক্টরি, একটা ফিক্সড মার্কেটিং, যাকে বলা হয় সেলিং। তো ফিক্সড ফ্যাক্টরি 3 লাখ, ফিক্সড মার্কেটিং 1,90,000, যোগ করলাম 4,90,000, বাদ দিলাম 5,60,000 থেকে 70,000 টাকা নিট প্রফিট। ওকে, এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার রিকনসিলিয়েশন করতে হয় চেঞ্জ ইন প্রফিট, যদিও এই অঙ্কে চায়নি। ঠিক আছে, পরবর্তী অঙ্কগুলো আপনারা করতে পারবেন এই ফরম্যাটে। যতগুলো অঙ্ক আছে আমাদের বই থেকে আজকে আপনারা সবাই এই অঙ্কগুলি হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। তো আমি আরেকটা অঙ্ক করাই দিব, এই অঙ্কটা করে আমরা এই ফরম্যাটটা শেষ করব। তো আসুন, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এসেছে 16 সালে। The following particulars are the available from the books of the company for the year 2000 সাল। এখানে বলছে সেলস ইন কিলোগ্রাম 1,50,000। ফিনিশ গুডস ইনভেন্টরি এখানে 1 জানুয়ারি লেখা আছে 24,000, এটা হলো ওপেনিং ইনভেন্টরি। আর ফিনিশ গুডস ইনভেন্টরি ডিসেম্বর 31, এটা ক্লোজিং 34,000। সেক্ষেত্রে যখন ইনফরমেশন পড়বেন তখন দেখবেন যে ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের 4টা আইটেম লাগে। একটা হলো ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট, সেলস এবং ক্লোজিং ইনভেন্টরি। এর মধ্যে 3টা আইটেম দেওয়া থাকে, আরেকটা আইটেম দেওয়া থাকে না, তখন সেই গ্যাপ আইটেমটা বের করে নিতে হয়। তো এই প্রস্তুত পড়ে আমি দেখলাম এখানে প্রোডাকশন দেওয়া নেই। সেল দেওয়া আছে 1.5 লক্ষ কিলোগ্রাম, ওপেনিং দেওয়া আছে 24,000 কিলোগ্রাম, ক্লোজিং দেওয়া আছে 34,000 কিলোগ্রাম, সেলস এখানে প্রোডাকশন দেওয়া নেই। তাহলে প্রোডাকশন বের করতে হবে। প্রথম ওয়ার্কিং করে প্রোডাকশন বের করবেন। দেখুন আমি এখানে লিখেছি প্রোডাকশন সমান সেল প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি। সেল হলো 1,50,000 কিলো, ক্লোজিং হলো 34, যোগ করলাম, আর 24 ওপেনিং বাদ দিলাম, দিলে 1,60,000 কিলোগ্রাম হলো প্রোডাকশন। পরের লাইন বলা আছে সেল প্রাইস প্রতি ইউনিট 20 টাকা, তাহলে 1.5 লক্ষ ইউনিট বিক্রি করা হয়েছে 20 টাকা করে। ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে বলা আছে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম অফ প্রোডাকশন 8 টাকা। দেখুন প্রোডাকশন করতে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম হয়েছে 8 টাকা খরচ। এখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট তৈরি করতে গেলে আমাদের লাগে 3টা আইটেম। সেই 3টা আইটেম কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। কিন্তু এখানে আমাদের টোটালি সাপ্লাই দেওয়া হয়েছে একত্রিতভাবে ভেরিয়েবল কস্ট পার কিলোগ্রাম 8 টাকা, অর্থাৎ এর ভিতরেই 3টা আইটেম বিদ্যমান আছে, যার কারণে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি আলাদা দেওয়া নেই, এই 8 টাকার মধ্যেই আছে। এবার আসুন 4 নম্বর আইটেম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা ব্যয় হয়েছে। নর্মাল ক্যাপাসিটি যেখানে 1,60,000 কিলোগ্রাম। সেখানে দেখুন এই অঙ্কটা দেখুন, নর্মাল ক্যাপাসিটি বলছে 1,60,000 কিলোগ্রাম। আমরা প্রথমে ক্লাসের শুরুতে বলেছি যে 4টা আইটেম নাম দেওয়া থাকে নর্মাল প্রোডাকশনে, যে নর্মাল, মিনিমাম, টার্গেট এবং প্রোডাকশন। তাহলে নর্মাল, মিনিমাম, বাজেটেড, টার্গেট, প্রোডাকশন, এই 4টা ভাষার ভিতরে এখানে নর্মাল কথাটা ব্যবহার করা হয়েছে 1,60,000 কিলোগ্রাম। এর সাথে তুলনা করতে বলা হয়েছিল অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়াল প্রোডাকশন যদি নর্মালের সাথে মিলে যায় তাহলে এটা 1 নম্বর ফরম্যাটের নর্মাল অঙ্ক। দেখুন নর্মাল প্রোডাকশন 1,60,000 কিলোগ্রাম আর অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 1,60,000 কিলোগ্রাম, তাহলে এটা মিল আছে, যার কারণে এটা 1 নম্বর ফরম্যাটের নর্মাল প্রোডাকশনের অঙ্ক হয়েছে। যদি কম বা বেশি হতো তাহলে ফেভার আনফেভার হতো এবং 2 নম্বর ফরম্যাটে চলে যেত এটা। তো এখন অ্যাকচুয়াল প্রোডাকশন 1,60,000 এবং নর্মাল প্রোডাকশন 1,60,000 কিলোগ্রাম। এই নর্মাল প্রোডাকশন দ্বারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করতে হবে। 1,60,000 টাকাকে ভাগ করলে 1 টাকা পার ইউনিট আসবে। এটা হলো ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 1 টাকা। 8 টাকার সাথে যোগ করলে হবে 9 টাকা রেট। দেখুন আমরা একটু রেটটা দেখাই দিই ওয়ার্কিংয়ের মাধ্যমে। প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 8 টাকা, এটা ডাইরেক্ট সিস্টেমে এবং অ্যাবজর্পশন সিস্টেমে 8 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে
প্রথমে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডাইরেক্ট এবিতে যায় না, তবে অ্যাবজর্পশনের ভিতরে যায় 1 টাকা। কীভাবে হলো? 1,60,000-কে 1,60,000 কিলোগ্রাম দ্বারা ভাগ করিলাম, 1 টাকা বের হলো। তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8 টাকা আর অ্যাবজর্পশনে 9 টাকা। আশা করি বুঝতে পারছেন। এরপরে প্রশ্ন বলা হচ্ছে মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন খরচ দুইটা। একটা হলো ভেরিয়েবল মার্কেটিং প্রতি কিলোগ্রাম, বলছে পার কিলোগ্রাম অফ সেল 1 টাকা। যে কয় কিলোগ্রাম বিক্রি করবেন, তাহলে কত গ্রাম বিক্রি করা হয়েছে? 1.5 লক্ষ কিলোগ্রাম। এই 1.5 লক্ষ কিলোগ্রাম গুণন 1, তাহলে 1.5 লক্ষ টাকা। আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস সরাসরি 3 লক্ষ টাকা দেওয়া আছে। এই স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম ইজ ইউজ। এখন আসুন যে ফিক্সড মার্কেটিং কত? 3 লক্ষ, এটা সরাসরি অপারেটিং খরচ হিসেবে দেখাতে হবে। এখন রিকোয়ারমেন্ট আমাদের বলা হলো ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে ফ্রম দ্য, বলছে আন্ডার দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অ্যান্ড ডাইরেক্ট কস্টিং সিস্টেম, দুইটাই বলেছে। তাহলে অ্যাবজর্পশন প্রথম বলেছে, আমরা অ্যাবজর্পশন প্রথমে বের করব। দেখুন প্রথমে লিখলাম সেল। আমরা জানি অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে ইনকাম স্টেটমেন্ট করতে হয় মাত্র দুইটা স্টেপের মাধ্যমে। দুইটা স্টেপ হলো যে প্রথমে আমাদের গ্রোস কন্ট্রিবিউশন বের করতে হবে, গ্রোস প্রফিট বের করতে হবে, আর দ্বিতীয়ত আমাদের নিট প্রফিট বের করতে হবে। তো আমরা জানি গ্রোস প্রফিট বের হয় সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে। তো সেল আমাদের 1,50,000 ইউনিট গুণন 20 টাকা, এতে গুণ করলে আসে 30 লক্ষ টাকা। আর কস্ট অফ গুডস সোল্ড একত্রিতভাবে টাকাটা দেওয়া নেই, তাই বের করে নেওয়ার জন্য আমরা এখানে লিখেছি কস্ট অফ গুডস সোল্ডের আইটেম কয়টি? 3টা এলিমেন্ট, 3টা। এটা হলো ওপেনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। ওপেনিং ছিল 24,000 গুণন 9 টাকা। 9 টাকা কেন লিখলাম শিক্ষার্থীগণ? এটা অ্যাবজর্পশন সিস্টেম, তাই 9 টাকা। আর ভেরিয়েবল বললে 8 টাকা ইউজ করতাম। তো আসুন ওপেনিং 24,000 গুণন 9 টাকা, এতে আসে 2,16,000 টাকা। আর প্রোডাকশন হলো 1,60,000 কিলোগ্রাম গুণন 9 টাকা, এতে আসে 14,40,000 টাকা, যোগ করলে 16,56,000 টাকা। ক্লোজিং 34,000 গুণন 9, এতে আসে 3,06,000 টাকা, মাইনাস করলে আসে 3,50,000 টাকা থাকে, এই 13,50,000 টাকা। 30 লক্ষ থেকে বাদ দিলে গ্রোস প্রফিট 13,50,000 টাকা। এবার আসুন অপারেটিং খরচ দুইটা। ভেরিয়েবল মার্কেটিং প্রতি কেজি 1 টাকা বিক্রি হয়, ব্যয় হয়, তাহলে বিক্রি হয়েছে 1,50,000 গুণন 1, তাহলে 1,50,000 টাকা মার্কেটিং খরচ। ফিক্সড মার্কেটিং 3 লক্ষ টাকা, 3 লক্ষ আর 1 লক্ষ 4,50,000 টাকা অপারেটিং খরচ। 16,50,000 থেকে 4,50,000 বাদ দিলে আসে 12 লক্ষ টাকা। এটাই হলো নিট প্রফিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। খুব ছোট একটা ইনকাম স্টেটমেন্ট। এবার আসুন ভেরিয়েবল সিস্টেম। ভেরিয়েবল সিস্টেমে 3টে আইটেম বের করতে হয়। প্রথমে আমাদের গ্রোস কন্ট্রিবিউশন বের করতে হবে, দ্বিতীয়ত নিট কন্ট্রিবিউশন বের করতে হবে, আর তৃতীয়ত আমাদের নিট প্রফিট বের করতে হবে, নিট ইনকাম বের করতে হবে। এটা মনে রাখতে হবে, গ্রোস প্রফিট না লিখে এখানে কন্ট্রিবিউশন লিখতে হবে। সেক্ষেত্রে তাহলে সেল থেকে প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। এই কস্ট অফ গুডস সোল্ডের নাম ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখবেন, তাহলে কন্ট্রিবিউশন আসবে। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডের রেট ছিল ওপেনিংয়ে 8 টাকা, তাহলে ওপেনিং 24,000 গুণন 8, 1,92,000। আর উৎপাদন প্রোডাকশন হয়েছে 1,60,000 গুণন 8 টাকা, এতে আসে কত? 12,80,000 টাকা। মোট 14,72,000 টাকা। এবার আসুন ক্লোজিং ইনভেন্টরি 34 গুণন 8 টাকা, এতে আসে 2,72,000, বাদ দিলে থাকে 12 লক্ষ টাকা। 30 লক্ষ থেকে বাদ দিলে 18 লক্ষ টাকা। এটাই হলো গ্রোস কন্ট্রিবিউশন। এবার আসুন গ্রোস কন্ট্রিবিউশন থেকে আমরা ভেরিয়েবল মার্কেটিং বাদ দেবো। ভেরিয়েবল মার্কেটিং প্রতি ইউনিটে 1 টাকা, তাহলে 1,50,000 গুণন 1, 1,50,000 টাকা, বাদ দিলে থাকে 16,50,000 টাকা। এটাই হলো আমাদের নিট কন্ট্রিবিউশন। এরপরে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। ফিক্সড কস্ট দুইটা থাকে সবসময়, একটা ফিক্সড ফ্যাক্টরি সরাসরি 1,60,000 দেওয়া আছে, ফিক্সড মার্কেটিং সরাসরি দেওয়া আছে 3 লক্ষ টাকা। এটা মাইনাস করার পরে আমাদের একত্রিতভাবে যোগ করার পরে কত আসছে? 4,60,000। এটা মাইনাস করলাম 16,50,000 থেকে, তাতে আসলে 11,90,000 টাকা। সেক্ষেত্রে দেখুন অ্যাবজর্পশন কস্টিংয়ে যেখানে 12 লক্ষ টাকা লাভ হয়েছে, সেখানে ভেরিয়েবল কস্টিংয়ে 11,90,000 টাকা লাভ হয়েছে। তাহলে প্রফিটের পার্থক্য হলো 10,000 টাকা। এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে দেখাতে বলা হয়েছে। এখন আমাদের রিকনসিলিয়েশন করতে হবে। চেঞ্জ ইন প্রফিট, প্রফিট আন্ডার অ্যাবজর্পশন 12 লক্ষ, চেঞ্জ ইন প্রফিট আন্ডার ভেরিয়েবল আসে 11,90,000, চেঞ্জ হলো 10,000 টাকা। এবার আসুন চেঞ্জ ইন ইনভেন্টরি, ক্লোজিং মাইনাস ওপেনিং। ইনভেন্টরি আন্ডার অ্যাবজর্পশন ক্লোজিং ছিল 3,06,000 আর ওপেনিং ছিল 2,16,000। এটা একটু আমরা প্রশ্নপত্রে দেখে আসি। দেখুন এখানে বলা হচ্ছিল ক্লোজিং 3,06,000 আর ওপেনিং 2,16,000। তাহলে আমরা 3,06,000 থেকে 2,16,000 বাদ দিলে 90,000 টাকা পেয়ে যাচ্ছি। আর ভেরিয়েবলে ক্লোজিং 2,72,000 আর ওপেনিং 1,92,000, তাহলে 2,72,000 থেকে 1,92,000 বাদ দিলে 80,000 টাকা। 80 আর 90-এর ভিতরে ডিফারেন্স কত? 10,000 টাকা।
এই 10,000 টাকা আমাদের মিলে গেল, এটাই হলো রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আর যদি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মিল হয়ে যায় তাহলে অঙ্কটি সঠিক হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম। এভাবে নর্মাল প্রোডাকশনের যে অঙ্কগুলি আছে আমাদের বইয়ে, এই অঙ্কগুলি আজকে আপনারা সবাই হোমওয়ার্ক দেওয়া থাকলে সবাই কমপ্লিট করবেন। এখনই যারা আপনারা ভিডিওটা দেখছেন, তো হ্যান্ডনোটটা বের করে আপনারা এখনই প্র্যাকটিস করা শুরু করেন। আজকের ক্লাসে আমরা যে নর্মাল প্রোডাকশনের অঙ্কগুলো করলাম, এই হ্যান্ডনোট থেকে, হ্যান্ডনোটের প্রথমে দেখেন সাজেশন দেওয়া আছে। প্রথমে 1-2 পেজ উল্টালে এখানে দেখবেন সাজেশন দেওয়া আছে যে 3 নম্বর অধ্যায় ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের 1 নম্বর ফরম্যাটের কয়টি অঙ্ক দেওয়া আছে। এই সাজেশনেরগুলো প্র্যাকটিস করেন, আর সাথে সাথে সবগুলো তো আনসার করা আছে, তাহলে অ্যান্সারগুলো আপনারা একটু দেখে নেন। তাহলে আজকের ক্লাসে আমরা টোটালি 1 নম্বর ফরম্যাটের যতগুলো অঙ্ক আছে আমাদের বইয়ের সবগুলো সমাধান করলাম। যারা এখনও বইটা সংগ্রহ করতে পারেননি শিক্ষার্থীগণ, খুব দ্রুত বইটা সংগ্রহ করেন। আর এভাবে আমরা যদি দেখি ইনশাল্লাহ একটা অঙ্ক আপনাদের সমস্যা থাকবে না আশা করি এই অধ্যায়। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতে পারি। ততক্ষণে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।